সিলেটে দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। হবিগঞ্জে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে ক্ষোভ। এটা তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে এবং জিকে গাউস তারেক রহমানের অনুসারী। পুনঃখননের পর প্রবাহ বেড়েছে দেশের খাল ক্যানেলে। সেচ সুবিধা মিলছে বিপুল পরিমাণ ফসলি জমিতে, গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। ক্ষেত্রে বেশি উপকার হবে, এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। কুড়িগ্রাম সদর হাসপাতালে 7 বছর ধরে অলস পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। বিল বাকির অজুহাতে পাসওয়ার্ড দিচ্ছে না ঠিকাদার, সেবা বঞ্চিত রোগীরা। ইটিটি ডেমো সফটওয়্যারের কারণে আমরা ইটিটি চালাতে পারিনি। এটা ডিসফাংশন হওয়ার কারণে মুমূর্ষু রোগীগুলা ওয়ার্ড থেকে এখানে নিয়ে এসে আমাদের ফিক্সড মেশিনে এক্সরে করে দিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবার জানবো যে এগুলা কিভাবে খোলা যাওয়ার একটা রাস্তা খুঁজে দিতে আমাকে। সিরাজগঞ্জের প্রাচীর নির্মাণ নিয়ে আদালত ও উপজেলা প্রশাসনের দ্বন্দ্ব। ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, দ্রুত সমাধানের দাবি আইনজীবীদের। জামালপুরে গৃহপালিত পশুকে কামড় দেওয়ায় বেওয়ারিশ কুকুরকে নির্মমভাবে হত্যা। ভিডিও ভাইরালের পর অভিযুক্তকে আটক করেও ছেড়ে দেওয়া হয় মুচলেকা নিয়ে। দড়ি দিয়ে বাইন্ধে গাছের সাথে নটকায়ে মেরে ফাঁসটানে মেরে ফেলাইছে। পশু যে আচরণ করতে পারে, মানুষ কিন্তু পশুর নিয়ে আচরণটা করতে পারে না। যেহেতু উনি ভুল করে ফেলেছেন বলে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, তাকে লিখিত একটা মুচলেকা নিলাম আজকে, যে ভবিষ্যতে তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না। বর্ষায় চিরচেনা রূপে ফিরেছে টাঙ্গুয়ার হাওর, মুগ্ধতা ছড়াচ্ছে স্বচ্ছ নীল জলরাশি, ঢল নেমেছে পর্যটকদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সিলেটে আজ দ্বিতীয় দিনের মতো জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারা। বিকেলে অংশ নেন কোম্পানিগঞ্জের পথসভায়। এরপর গোয়াইনঘাট ও জৈন্তপুর উপজেলায় পথসভা করবে দলটি। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউস থেকে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে ছাত্রদল নেতার দায়ের করা মামলা নিয়ে ক্ষোভ জানান তিনি। এটা তারেক রহমানের সরাসরি নির্দেশে হচ্ছে এবং জিকে গাউস তারেক রহমানের অনুসারী। এই গ্যাংয়ের মধ্যে ধরেন এনি ভাই আছে, জিকে গেউস আছে, এদের একটা গ্যাং আছে যারা হলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী করে টাকা উঠাবে, তারেক রহমান গুলশান অফিসে জমা দিবে। ওই গুলশান অফিসে জমা দিলে একটা আসন দিবে তাদেরকে। সেটাই আমরা এটা ধিক্কার জানাচ্ছি তারেক রহমানের প্রতি। হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 40-50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেন। তাতে উল্লেখ ছিল, গত মঙ্গলবার জুলাই আন্দোলনের শহীদ রিপুন শীলের পরিবারের সাথে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে ছাত্রদল নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে অবস্থান করছিলেন। এই সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ 40-50 জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এই সময় কয়েকটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়। মঙ্গলবার হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফেরার পথে হামলার শিকার হন এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 100 জনকে আসামি করে মামলা করে এনসিপি। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়িত হবে, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ জারি করা হয়, যে প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশীয় বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাত এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই
আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। কোনো কিছুর ভিত্তিতে দেশের জনগণের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করার চক্রান্তকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলার দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, রাজনৈতিক দল এবং দলের নেতাদের সকল বক্তব্য হতে হবে জনগণের কল্যাণের জন্য। গত নির্বাচনে দেশের মানুষ মনে করেছে নিজেদের প্রয়োজন এবং স্বার্থেই বিএনপিকে ভোট দেওয়া প্রয়োজন। সবার শুরুতে 5 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা প্রদান করা হয়। ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করা, প্রত্যক্ষ পরোক্ষ, দৃশ্যমান অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না। শুষ্ক মৌসুমে কোথাও পানির দেখা মিলত না। পলি ভরাট হয়ে ভরা বর্ষায় হতো জলাবদ্ধতা। কৃষকের সেচ সংকট কিংবা খরচ সবই বাড়ত। কিন্তু এখন বদলে গেছে সব। দেশজুড়ে পুনঃখনন হওয়া খালে বইছে পানির স্বাভাবিক প্রবাহ। পরিত্যক্ত খালগুলো যেন প্রাণ ফিরে পাচ্ছে। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির হাত ধরে শুরু হয়েছে নয়া সবুজ বিপ্লবের পথে হাঁটা। মৎস্য আহরণ, হাঁস মুরগি পালন কিংবা কর্মসংস্থান, কত সম্ভাবনা। চাঁদপুর ঘুরে এসে মাহফুজ মেথুর ক্যামেরায় খাল পুনঃখননে বদলে যাওয়া জনপদ আর জনজীবনের কথা জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। চোখে আরাম লাগছে। এঁকে বেঁকে চলে গেছে ডাকাতিয়া নদীর দিকে চাঁদপুরের ঘোষেরহাট বিশ্বখাল, যেটি কদিন আগেই পুনঃখনন করা হয়েছে। সেই খালের এমন দারুণ রূপ স্থানীয়দের জন্য ছিল অকল্পনীয়। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির সুফল পেতে শুরু করেছেন দুপারের বাসিন্দারা। পুনঃখনন হওয়া খালে এখন স্বচ্ছ পানির ধারা। একসময় এই বিশ্বখাল সব ঋতুতেই ছিল শুষ্ক, পানির দেখা মিললেও ছিল নোংরা। সেখানেই এখন শৈশবের দুরন্ত সাঁতার, হুল্লোড়। খালের পাড়ে সারিবদ্ধভাবে লাগানো বনজ আর ফলদ গাছের চারা সবুজ বাংলাদেশের কথা বলছে। পাড়ের মাটিতে নানা জাতের শাকসবজি ইতিমধ্যেই স্বাবলম্বী করে তুলছে স্থানীয় বাসিন্দাদের। পানিতে মাছের পোনাদের অবাধ আনাগোনা, হাঁসেদের জলকেলি, কৃষকের পাট ভেজানোর পানি আর জায়গাও মিলল। যেন সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে মরা গাঙে প্রাণের সঞ্চার। যার আরেক উদাহরণ নারায়ণগঞ্জের এই ত্রিবেণী খাল। ঘন জঙ্গল বনে যাওয়া খালে এখন শুরু হয়েছে পানির প্রবাহ, প্রাণের প্রবাহ। আগে খালে পানি থাকতো না, দিনকাল আইলে নদী থেকে নতুন পানি আসাতে আমগো পুরান পানি নদী চলে যায়, আবার নতুন পানি আসে, এভাবে সাথে সাথে মাছও আয়। হাঁস মুরগি অনেক ইন্ডিয়া বেড়া দিয়া হাঁস মুরগি এনে চললো থাকলো। নদীতে থেকে মাছ আসতেছে, আমরা নিজেরা মাছ ছেড়েছি বিভিন্ন প্রজাতির, দেশীয় প্রজাতির। আগে পানি ছিল না, পাট ভিজাইতে পারতো না, পাট আসতো না, পাট নষ্ট হয়ে যেত। এখন পাট ভিজাইতে পারতেছে। ফসলি জমি আর জনপদের বুক চিরে নদীর সঙ্গে নদীর সংযোগ ঘটিয়েছে এই খাল। এঁকে বেঁকে বয়ে যাচ্ছে পানির ধারা। যে খাল এতদিন ছিল অবহেলা আর অনাদরে, সেই বিশ্বখাল পুনঃখননের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা নেই। শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ার শঙ্কাও দূর হয়েছে। খাল খনন করতে গিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রান্তিক শ্রমিক। বছর জুড়ে রকমারি মাছও মিলবে। ফসলের উৎপাদন বৃদ্ধি আর খরচ কমবে বলেই বিশ্বাস তাদের। গোটা বাস্তুতন্ত্রেই যেন এক দারুণ প্রভাব ফেলতে শুরু করেছে পুনঃখনন হওয়া খালগুলো। আমাদের জমি জামা যে কীটনাশক সিজনে ব্যবহার করি, এইগুলো তো আবার বাড়ি যাইতেছে গিয়া। ক্ষেত্রেই বেশি উপকার হবে। এই যে ক্ষেত পানি দেয়, পানি দিতে পারবো। আবার এলাকার বলাবেন গা গোসল গাছলা দিয়ে দিছে। লেবাররা কাজ করছে, যেমন আমরাও কাজ করছি, এই যে গাছ লাগাইছি, তারা মাটি কাটছি। এই যে যারা ধান খেতি করে এগুলিকে ভালিব না, সবার লিগেই ভালিব, আঙ্গুল লিগেও ভালিব, ব্যাকের লিগেও ভালিব। 10 থাকলে নান্ডা খাইতে আর বাবু। আমরা শুধু পানির জন্য এতদিন পিছিয়েছিলাম, এখন আমাদের প্রতি হেক্টর আপনার জমির ফসল বেড়ে যাবে। আমরা তো আগে পানি পাইতাম না, তা আমরা হিমশিম খেয়ে যেতাম, খরচ অনেক বাড়িয়ে যেত গিয়া। এখন নদী থেকে সরাসরি পানি আইব, আমরা অনেক কম খরচে এই পানি উঠাইতে পারবো।
এই খাল পুনঃখননে বদলে গেছে পাড়ের মানুষের জীবন, যেন হৃদযন্ত্র হয়ে প্রাণ আর প্রকৃতির মেলবন্ধন ঘটিয়েছে। উপকারভোগীরা বলছেন, সরকারের খাল পুনঃখনন কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি অন্যতম নির্ধারক হবে সামষ্টিক অর্থনৈতিক ধারার। 100 বিঘার মরাই খাল পুনঃখননের পর স্বচ্ছ জলাধারে পরিণত হয়েছে। গাছের ছায়ায় শান্ত স্নিগ্ধ শ্যামল কোমল এক রূপের জন্ম দিয়েছে। বেদখল হওয়া খাল পুনরুদ্ধার করে সরকারি পরিকল্পনা অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করা সম্ভব হলে কেবলমাত্র নান্দনিক এই সৌন্দর্যের ব্যবহার ঘটিয়ে দেশের অভ্যন্তরীণ গ্রামীণ পর্যটন শিল্পে এক নতুন সম্ভাবনার বিকাশ ঘটতে পারে। স্থানীয় মানুষ, কৃষক তারা বলছেন তারা ভোগ করবেন বহুমুখী সুফল, যার মধ্য দিয়ে কৃষি উৎপাদন আর কৃষি অর্থনীতিতে ঘটবে ইতিবাচক পরিবর্তন। দেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর বটে। সেই সঙ্গে খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে ঘটবে নয়া এক কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, বিশ্বখাল, চাঁদপুর। আশুলিয়ায় চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগের ভেতর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে তা নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। সকালে বোমাটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। এর আগে গত রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় একটি চায়ের দোকানের সামনে পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। সন্দেহ হলে ব্যাগ খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির বোমার সদৃশ্য বস্তু দেখতে পান। আতঙ্কিত বাসিন্দারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কে বা কারা ব্যাগটি রেখে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। অদ্ভুত জটিলতায় কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল। পাসওয়ার্ড জটিলতায় আটকা কোটি কোটি টাকা চিকিৎসা সরঞ্জাম। কিছু বিল বাকি থাকায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না ঠিকাদার। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। স্বাস্থ্যসেবা নিয়ে নাজমুল হোসেনের 2 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল উত্তরের জেলাটির স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা। অথচ 7 বছর ধরে কোটি কোটি টাকা মূল্যের এসব চিকিৎসা সরঞ্জামাদি পড়ে আছে অবহেলায়। 2018-19 অর্থ বছরে জনস্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের কর্মসূচি আওতায় হাসপাতালের জন্য 193টি চিকিৎসা সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়, যার মূল্য ছিল 32,94,60,000 টাকা। অপারেশন থিয়েটার, ইটিটি, ইকো মেশিন, এক্সরে মেশিন সহ সরঞ্জামাদি সরবরাহের কাজ পায় মেসার্স মাইক্রো ট্রেডার্স এবং হারামান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2019 সালে এসব মেশিনারিজ চাহিদা অনুযায়ী নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়, কিন্তু অচলই পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহৃত না হলেও 172টি সরঞ্জামের জন্য প্রায় 12 কোটি টাকা বিল নিয়েছে ঠিকাদার। কিছু বিল পরিশোধ না হওয়ায় মেশিনের পাসওয়ার্ড দিচ্ছে না তারা। ইকো মেশিনে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এই পাসওয়ার্ডটা আমরা আসলে জানি না। আর ইটিটি চালু হচ্ছে না, ইটিটি ডেমো সফটওয়্যার দেওয়া, আর ইটিটি ডেমো সফটওয়্যারের কারণে আমরা ইটিটি চালাতে পারিনি। পোর্টেবল এক্সরে মেশিন, এটার মূলত কাজ হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে গিয়ে মুমূর্ষ রোগীদের এক্সরে করানো হয়। তো এটা ডিসফাংশন হওয়ার কারণে মুমূর্ষ রোগীগুলা ওয়ার্ড থেকে এখানে নিয়ে এসে আমাদের ফিক্সড মেশিনে এক্সরে করে দিচ্ছে। এখন দামি দামি যন্ত্রপাতি মোটামুটিভাবে ওটি লাইট, ওটি টেবিল, তারপর হচ্ছে অটোক্লেভ, তারপর সাকশন মেশিন দীর্ঘ সময় ধরে মোটামুটি 5 থেকে 7 বছর থেকে পড়ে আছে, ব্যবহৃত হচ্ছে। এন্ডোস্কোপি মেশিন চালু হলে আমরা আশা করছি যে আমাদের এখানে অনেক রোগী আছে, বিশেষ করে আমাদের ওয়ার্ডে যারা ভর্তি রোগী থাকে, তো ভর্তি রোগীগুলোর আমরা হাসপাতালেই এই সেবাটা দিতে পারবো। সব মেশিনারিজ সচল দেখিয়ে বিলের জন্য জোর তদবির চালাচ্ছে ঠিকাদার। এসব বিষয়ে যাচাই বাছাই কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত যন্ত্রপাতি চালুর আশ্বাস দিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবার জানবো যে এগুলা কিভাবে খোলা যাওয়ার একটা রাস্তা খুঁজে দিক আমাকে। তাহলে সরকারি টাকায় কেনা যন্ত্রপাতিরা পড়ে সরকারি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমাদের দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে। প্রতিদিন গড়ে 800 থেকে 1000 রোগী চিকিৎসার জন্য আসেন এই হাসপাতালে। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। তাপস সরকার, যমুনা নিউজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের জায়গায় চৌকি আদালতে নিরাপত্তা প্রাচীর নির্মাণ নিয়ে 2 দফতরের দ্বন্দ্ব এখন তুঙ্গে। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় একে অপরের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ নিয়ে চলছে নানা জটিলতা। কাজ বন্ধ আর চালুর আদেশ নিয়ে নাজেহাল গণপূর্ত অধিদপ্তর। দাপ্তরিক আইন মেনে দ্রুত সমাধানের দাবি আইনজীবীদের।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চত্বর ১৩ বছর ধরে পাশাপাশি চলছে চৌকি আদালত ও উপজেলা প্রশাসনের কার্যক্রম, যেখানে প্রতিদিনই নানা প্রয়োজনে ভিড় করেন স্থানীয়রা। গত নভেম্বরে আদালতের নিরাপত্তার জন্য আইন মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। প্রায় ৭০% কাজ শেষ হতেই দফতরটিকে চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এরপর আদালতের সেরেস্তাদার বাদী হয়ে মামলা করেন। এছাড়া নিরাপত্তা প্রাচীরের কাজ দ্রুত শেষ করতে আদেশ দেয়া হয় গণপূর্ত অধিদপ্তরকে। গণপূর্ত মন্ত্রণালয় যখন এটা বাজেট দেওয়ার পরে কাজ ৭০% কাজ শেষ হওয়ার পরে তখন সে এসে বাধা দিচ্ছে, তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞার আদেশ হয়। চিঠি দিতে দিতে এক পর্যায়ে আমাদের এই প্রাচীরের জন্য বরাদ্দ আসে আইন মন্ত্রণালয় থেকে, তখন গণপূর্ত কাজ শুরু করে। মহোদয় আমাদের কাজে বাধা দেয় এবং কি উনি গণপূর্ত থেকে চিঠি প্রদান করে যে আমাদের কাজটা প্রাচীরের কাজটা বন্ধ করার জন্য। তবে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ থাকলেও নতুন করে অনুমতি পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার একটা পত্রের প্রেক্ষিতে আমরা সাময়িকভাবে কাজটা বন্ধ রেখেছি। তো এটা কর্তৃপক্ষ প্রশাসনিকভাবে এটা আলোচনা করছেন। তো এটা আমরা কাজ আবার শুরু করার অনুমতি পেলে আমরা কাজটা শেষ করে দিব। এদিকে চৌকি আদালতের বিচারকদের বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার লিখিত এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মৌখিকভাবে অভিযোগ করেন আইন মন্ত্রণালয়ে। অন্যদিকে অবমাননার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন চৌকি আদালত। উপজেলা পরিষদ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি এলএকেস মূল্যে অ্যাকোয়ার করছে, সেসব কাগজপত্র আছে। এই কাগজ বিজ্ঞ আদালতে আমরা দাখিল করেছি। চৌকি আদালত দাবি করতেছে যে বলছে যে এরকম আমাদের আইন মন্ত্রণালয় থেকে আমাদের এই সম্পত্তি দিছে, কিন্তু সে মর্মে তারা কোনো কাগজ আদালতে দাখিল করে। বেআইনি কাজ যে করেছেন ওনার অনুতপ্ত হওয়া উচিত এবং আমি বলবো শাহজাদপুরবাসীকে যে আদালতের পক্ষে থাকুন। আদালত সঠিক কাজ করছে, আইনানুগ কাজ করছে। ১৯৮৩ সালে উপজেলা চত্বরে প্রায় ১ বিঘা জমির ওপর নির্মাণ হয় চৌকি আদালতের ভবনটি। ওই বছরই উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম চালু করে এরশাদ সরকার। পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপি সরকার এসে তা বাতিল করে দেয়। এরপর ২০১৩ সালে আবার আদালতের কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গৃহপালিত পশুকে কামড়ানোর অপরাধে জামালপুরে বেওয়ারিশ কুকুর হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নির্মমভাবে হত্যার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে এলাকায়। ঘটনার ৭ দিন পর অভিযুক্তকে আটক করা হলেও মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে উপজেলা প্রশাসন। নির্মম এই প্রাণী হত্যার দৃশ্য ধারণ করা হয় গত ২৩ জুলাই, যার সাক্ষী জামালপুরের মেলান্দহবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহমুদপুর গ্রামের মুদি দোকানে রাজু সরকারের একটি ছাগলকে কামড় দেওয়ার পর কুকুরটিকে হত্যা করা হয়। এ সময় কেউ বাধা না দিলেও ভিডিও ধারণ করে পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। উনি বলছে যে আমার ছাগলে কুত্তে কামড়ায়, এই জন্য কুকুর দড়ি দিয়ে বাইন্ধে গাছের সাথে নটকায়ে মেরে ফাঁসটা নেয় মেরে ফেলাইছে। যেভাবে মেরেছে সেটাকে আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এটাকে আবার পাবলিশ করা একটু নেগেটিভ ভাবে নিয়েছে আর কি, যে কারণে একটু আলোচনার বিষয়বস্তু জন্ম দিয়েছে। পশু যে আচরণ করতে পারে, মানুষ কিন্তু পশুর নিয়ে আচরণটা করতে পারে না। আর যে কাজটা করা হয়েছে আসলে এটা পশুর চেয়ে একটা নিকৃষ্ট কাজ করা হয়েছে এবং এই কাজ করার পরে আসলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া এটা কোনোভাবেই ঠিক হয় নাই। কুকুরে কামড়ানো ছাগলটি মারা যায়নি। বৃহস্পতিবার অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেন ইওনো। আমরা আশা করব এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ডে কেউ যেন কখনো না জড়ায়। তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি তার অপরাধ স্বীকার করছেন যে তিনি ক্রোধে বশবর্তী হয়ে একটা প্রাণীকে হত্যা করে ফেলেছে এবং আমাদের কাছে ক্ষমাও চেয়েছেন। যেহেতু উনি ভুল করে ফেলেছেন বলে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাকে লিখিত একটা মুচলেকা নিলাম আজকে যে ভবিষ্যতে তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ড করবেন না। ঘটনার পর থেকে একরকম গা ঢাকা দিয়েছেন রাজু সরকার। অভিযুক্তের স্বজনের দাবি, গৃহপালিত প্রাণীর উপর কুকুরের আক্রমণের জেরে এমন ঘটনা। কাজটা ভুল হয়ে গেছে, আগে দিয়ে ছাগল মারা হাল দিছে, আজকে ছাগল মারলো, কালকা এই যে মুরগি খাইতেছে, আবার মানুষেরও কামড় দিতে পারে, এটা তো কোনো বিশ্বাস নাই। এ ধরনের নিষ্ঠুরতা বন্ধে প্রাণী কল্যাণ আইন ২০১৯ প্রয়োগের বিধান থাকলেও এক্ষেত্রে প্রশাসন সে পথে হাঁটেনি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।
টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কৃষি খাতে নেমে এসেছে বিপর্যয়। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। খেতে পানি জমে নষ্ট হচ্ছে সবজি, ধান ও বীজতলা। পুঁজি হারিয়ে দিশেহারা হাজারো কৃষক। নদীবেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা, কিন্তু সম্প্রতি টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে সবুজ ক্ষেত এখন জলমগ্ন। বৃষ্টি থেমে পানি নামতে শুরু করলেও স্বস্তি নেই কৃষকের। জমে থাকা পানিতে গাছের গোড়ায় পচন ধরে মারা যাচ্ছে সবজি গাছ, নষ্ট হয়ে যাচ্ছে বীজতলার চারা। চোখের সামনে তলিয়ে যেতে দেখছেন কয়েক মাসের শ্রম আর বিনিয়োগ। আপনার বীজ হালাইছি, বীজ আনচলে রয়ে গেছে। আমি 3 কাঠা জমিনে 15 কেজি ধান ফালাইছি, ফালাই দেওয়ার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে করতে হইবে, আবার কিনে আনি, তারপর আবার আরেক জায়গাতে জলাটা করতে হয়েছে। আমার বেগুন ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার যেন শূন্য লাগাবো ওই জমিতেও নাই। শুধু সবজি ক্ষেত নয়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি। তলিয়ে গেছে আউশ ধান, আমনের বীজতলা, মৌসুমী শাকসবজি, ফলের বাগান, মরিচ ও পানের বরজ। প্রায় 25,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়। আর্থিক সংকটে পড়েছেন 80,000 কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের সহযোগিতা এখনো পর্যাপ্ত নয়। কৃষক যারা মাঠে একটু ফসল ফলে আমাদের ফসলগুলো আসার সময় আমাদের যে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা আমাদের ক্ষতি হয়ে যায় এক একটা বন্যার কারণে, কিন্তু কৃষক আবার নতুন করে চালান দিতে গিয়ে তাদের কিছুই থাকে না। আমি যে নতুন করে আবার কিছু করবো, আমার কাছে কিছুই নেই। যে আমাদের এলাকাতে কৃষি অফিসার আছে, উনিও আসি দেখে নাই। কৃষি বিভাগের দাবি, ইউনিয়ন ভিত্তিক ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে এরই মধ্যে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে প্রণোদনা ও সহায়তা পৌঁছে দেওয়া হবে। আর্থিকভাবে যদি হিসাব করি সম্ভব প্রায় 20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী টানা বর্ষণে 21,520 হেক্টর আউশ ধান, 1,920 হেক্টর আমন ধানের বীজতলা, 950 হেক্টর মৌসুমী শাকসবজি, 58 হেক্টর ফলের বাগান, 4 হেক্টর মরিচ এবং 10 হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রিমঝিম বৃষ্টির বর্ষায় হাওর ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। ভারতের পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ নীল জল আর তার মাঝখানে মাথা তুলে দাঁড়ানো হেজল করচের সৌন্দর্য উপভোগ করতে টাঙ্গুয়ার হাওরে নেমেছে পর্যটকের ঢল। উন্মুক্ত লাউঞ্জ, হাঁটাচলার লবি, আলোকসজ্জা, সুসজ্জিত কামরা আর 24 ঘন্টায় বিদ্যুৎ, সাথে এসি, অ্যাটাচ ওয়াশরুমে সব ধরনের সুযোগ সুবিধা। বাচ্চাদের জন্য সুইমিং পুল, সবুজ ঘাসে মোড়ানো রুফটপে বুফেট ডাইনিংয়ে বসে পাহাড় আর নীল পানি উপভোগ করতে করতে দুপুরের খাবার। রুমের সাথে বেলকনি, ভেতরে শুয়ে হাওরের চলন্ত দৃশ্য উপভোগ। সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা। কি নেই এখানে! ভেতরে যেমন বিলাসিতা, তেমনি বাইরে থেকে দেখলেও মনে হবে যেন হাওরে পানির উপর ভেসে বেড়াচ্ছে 5 স্টার মানের বিলাসবহুল হোটেল। প্রিয়জন কিংবা পরিবার নিয়ে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করতে চোখের সৌন্দর্য আর মনের প্রশান্তির জন্য তৈরি করা হয় এমন আবাসন। হার মানাবে ইট পাথরের 5 স্টার হোটেলে থাকার বিলাসিতাকেও। আমার মনে হয় যে বিদেশের চেয়ে বাংলাদেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো, বিশেষ করে টাঙ্গুয়ার এখন এত ভালো লেগেছে আমার, যেটা বলার মতো না। আমরা এখানে এসে অনেক এনজয় করলাম, আর এখানে বোর্ডের সার্ভিসটা আমাদের কাছে অনেক হ্যাপিনেস লাগছে। তুমি সে আমাদের খুবই ভালো লাগলো, আমাদের এই বোটের সার্ভিসগুলো ভালো লাগলো, ওদের খাবার দাবার, ওদের আত্মীয়তা, ওদের আচার ব্যবহার ভালো লাগছে। ভরা বর্ষায় পাহাড় বেয়ে আসা ঝর্ণার স্বচ্ছ পানির উপমোহ নিয়ে ময়ূরের মতো টাঙ্গুয়ার হাওর মেলে ধরেছে তার অপার সৌন্দর্যের পেখম। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সুনামগঞ্জে ছুটছেন হাজারো পর্যটক। ভ্রমণ পিয়াসীদের নিয়ে হাওরে ময়ূরপঙ্খীর মতো ভেসে বেড়াচ্ছে এমন শতাধিক পর্যটকবাহী হাউসবোট। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আসলে না আসলে বোঝা যাবে না। অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে আমার
বেস্ট এক্সপেরিয়েন্স নৌকাতে খুব মজা লেগেছে। আমরা বর্ষায় পানি দেখার জন্য এসেছি, আমাদের খুব আসার শখ ছিল। এসে আমরা মোবাইলে তারপর টিভিতে যেমন দেখতাম তার চাইতে অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। ওয়াচ টাওয়ারে আসলাম প্রথমেই, এর আগেও আসছিলাম আমরা, খুবই ভালো লাগে এখানে আসলে, এই জন্য দ্বিতীয়বারের মতো আসা এবছর। প্রতি বছর গেস্টের ডিমান্ডের কথা চিন্তা করে হাউসবোট গুলো হয়েছে, হাউসবোট গুলো ডেভেলপড হচ্ছে। তেমনি আমাদের দ্য আর্কের মতো অনেকগুলো হাউসবোট আছে যেগুলো হচ্ছে 3 স্টার থেকে 5 স্টার মানের সুবিধা দিচ্ছে। তবে সৌন্দর্যের সাথে আছে নানা ভোগান্তিও। হাওরের পর্যটন বিকাশে সবচেয়ে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এখানে আরো নিরাপত্তা জোরদার করলে ভালো হয় এবং থাকার জন্য এখানে যাতে সবাই আসতে পারে, যোগাযোগ ব্যবস্থাটার আরো উন্নতি করলে হয়তো বা আরো বেটার হবে। হাওরে আসার পথে যে সড়কটা এটা খুবই বাজে, যদি সরকার যদি এটা উন্নয়ন করে তাহলে এটা হাওরে আরো মানুষ আসবে। পরিবেশ রক্ষায় ডাম্পিং স্টেশন, জেটি নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যান্ত্রিক যান যেগুলো রয়েছে হাউসবোট, সেগুলো ঠিক কোথায় কোন জায়গা পর্যন্ত থাকতে পারবে তারা, সেটা সীমান্তরণ করা হয়ে গেছে। আর এরপরে যদি তার ওয়াচ টাওয়ার সহ টাঙ্গুয়ার ঘর যেতে চায় তাহলে সেক্ষেত্রে অযান্ত্রিক বোটগুলো নিয়ে তারা সেখানে যেতে পারবে। এরকমও সিদ্ধান্ত আমরা নিয়েছি। মৌসুমী আহমেদ লোপা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।